মারা গেছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। নেওয়া হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামের বাড়ি। রাতে হাটহাজারীর মাদ্রাসায় জানাজা শেষে দাফন। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হেঁচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরিমণি। দেয়া হয়নি জামিন। মাদক মামলায় আবারও একদিনের রিমান্ডে। ফার্মেসিতে মডার্নার টিকা জব্দের ঘটনায় মামলা। চাহিদা বাড়ার সুযোগে সক্রিয় অসাধু চক্র। ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। করোনায় অর্ধ শতাধিক মৃত্যু। এবং তুলেছে নিষেধাজ্ঞা। 5 মাস পর কক্সবাজার সমুদ্র সৈকত ফিরেছে আগের চেহারায়। তারকা মানের হোটেলের বুকিং শেষ। স্বস্তিতে ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীকে রাতে হাটহাজারী মাদ্রাসায় দাফন করা হবে। দাফনের আগে ফটিকছড়ি ও হাটহাজারীতে 2 দফা জানাজা হওয়ার কথা রয়েছে। এর আগে দুপুরে তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। চিকিৎসক জানান, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম নগরীর CSCR নামে একটি বেসরকারি হাসপাতালে মারা যান হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও হেফাজতের নেতাকর্মীরা। হাসপাতালে জড়ো হন শত শত কর্মী। রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, ওষুধ খাইছেন, সুন্দর মতো সকালে উঠছেন। 8টার দিকে আমার সাথে কথা বলছেন। আমি বলতেছি শীত শীত লাগতেছে, গায়ে একটা মালসি দিয়েছি, ওইদিকে পিড়ে শুয়েছেন। 8 ঘন্টা প্রায় কি 1 ঘন্টা পরে হুজুরের চেঞ্জ পাচ্ছি না। হুজুর তো শরীর একবারে ভালো ছিল। আর রাত্রে গতকাল কেউ নাজিরাট মাদ্রাসায় একদম পড়াইছে, রাত্রে ভালো ঘুমাইছে, সবকিছু ভালো। স্বজনরা জানান, বুধবার সন্ধ্যার পর হাটহাজারী মাদ্রাসায় হঠাৎই বাবুনগরী অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বেলা 11টার দিকে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্সে করে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হাসপাতালে নেওয়া হয়। আধা ঘন্টা পর ডাক্তাররা মৃত ঘোষণা করেন হেফাজতের আমির বাবুনগরীকে। মৃত অবস্থায় পাইছি আমি। আমরা 12:30-এর দিকে আমরা মৃত টাইমটা করছি। আর হুজুর তো আগে থেকে কিডনির সমস্যা ছিল, ক্রনিক কিডনির সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, ISD সমস্যাগুলো ছিল। মাদ্রাসার শোরাপক্ষে যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত গ্রহণ করে তাকে দাফন কাফন করা হবে। 67 বছর বয়সী আল্লামা জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। হ্যাঁ, যেটি সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে সন্ধ্যা 7:30টায় এখানে জানাজা হওয়ার কথা ছিল হাটহাজারী মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায়, কিন্তু সেটি হচ্ছে না। এখন সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। রাত 11টায় এই হাটহাজারী এই মাদ্রাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে কিন্তু এখানে তার দাফন সম্পন্ন হবে, অর্থাৎ হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির পাশে কিন্তু তাকে দাফন করা হবে বলে আমরা সেটি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কারণ এখানে মাদ্রাসায় যে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করা হবে। যদিও এখন আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ তার গ্রামের বাড়িতে দেখানোর জন্য সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। তবে একটি কথা জানিয়ে রাখি, এখানে জানাজা একটি জানাজাই হবে, অর্থাৎ ফটিকছড়িতে কোনো জানাজা হবে না। এই হাটহাজারী মাদ্রাসায় রাত 11টায় একটি জানাজা হবে। এখন যেহেতু আজান দিয়েছে এখানে প্রায় 4 থেকে 5 হাজার অনুসারীরা এখানে ছিল। সবাই কিন্তু বিশাল একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে কিন্তু সবাই কিন্তু ঢুকে যাচ্ছে, কারণ এখন আসরের আজান দিয়েছেন এবং আসরের নামাজের জন্য কিন্তু সবাই সেখানে ঢুকে যাচ্ছেন। এখন কিন্তু আমরা যেটি দেখছি যে তাদের যে অনুসারীরা, বাবুনগরের অনুসারীরা চন্দনায়, সাতকানিয়া, বোয়ালখালী, পটিয়া সহ এবং সারা দেশে যে হেফাজতে ইসলামের যেই ভক্তরা রয়েছে, অনুসারীরা, তারা গাড়ি নিয়ে কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন। যেহেতু সন্ধ্যা 7:30 জানাজা দেওয়ার কথা ছিল, যেহেতু ঢাকা থেকে বিভিন্ন এলাকা থেকে অনুসারীরা আসতে পারবে না, সেই জন্য কিন্তু সেই জানাজাটি রাত 11টায় করা হয়েছে। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি, আজ সকাল যে দুপুর 12:25 কিন্তু চট্টগ্রামের বেসরকারি একটি হাসপাতাল CSCR তার মৃত্যু হয়। কর্তব্যরত সেটি নিশ্চিত করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত এবং যে ডায়াবেটিস এবং কিডনি নানা রোগে ভুগছিলেন এবং মৃত্যুকালে কিন্তু তার বয়স হয়েছিল 67 বছর এবং তিনি এই যে হেফাজতে ইসলামের আমিরের দায়িত্ব পালন করেছেন এবং বেফাফুল মাদ্রাসাল আরবিয়া সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং হাটহাজারী মাদ্রাসার যে পরিচালক, শিক্ষা পরিচালকের দায়িত্ব পালন করেছেন এবং যে হেফাজতে ইসলাম উর্দু
ঊর্ধ্বতন বিভিন্ন পদে ছিলেন। আল্লামা আহমদ শফির মৃত্যুর পর 2020 সালে কিন্তু হেফাজতে ইসলামে আমিরের দায়িত্ব নিয়েছিলেন এবং যে 2013 সালে যে শাপলা চত্বরে যে হেফাজতে ইসলাম বিশাল যে সম্মেলন হয়েছে সেখান থেকে কিন্তু আসলে তার বাবুনগরীর নেতৃত্বে কিন্তু সেই হেফাজতে ইসলামের সেখানে যে সম্মেলন হয়েছে সেটি হয়েছিল। এরপর থেকে কিন্তু দেশব্যাপী হেফাজতে ইসলামের পরিচিতি লাভ করে এবং সর্বশেষ যে তথ্যটি দিতে পারি সেটির জন্য হচ্ছে দেশের দূর দূরান্ত এলাকা থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষরা আসছেন এই চট্টগ্রামের যে দারুল উলুম হাটহাজারী যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় আসছেন। রাত 11টায় জানাজা হবে এবং এরপরে কিন্তু এই মাদ্রাসায় তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য জুনায়েদ বাবুনগরী। হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর জানাজা এবং দাফনের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রামের হাটহাজারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হ্যাচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরীমণি। পরী আইনজীবীকে বলেছেন কারাগারে অসহনীয় কষ্টের কথা। তার আইনজীবী বলছেন নারী ও অসুস্থ বিবেচনায় তাকে জামিন দিতে পারত আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আগের জিজ্ঞাসাবাদে এলোমেলো তথ্য দিয়েছেন তিনি, এ কারণে তাকে একদিনের রিমান্ড দেয়া হয়েছে। আদালত থেকে হাজতে নেয়ার সময় বিপুল সংখ্যক পুলিশের মধ্যেই টানা হ্যাচড়ায় হঠাৎ মাটিতে পড়ে যান চিত্রনায়িকা পরীমণি। এর আগে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে পরীকে তোলা হয় আদালতে। জনাকীর্ণ আদালতে শুরু হয় রিমান্ড ও জামিন শুনানি শেষে পরীমণিকে একদিনের জিজ্ঞাসাবাদে সিআইডিতে পাঠানো হয়। খারিজ হয়ে যায় জামিনের আবেদন। পুনরায় রিমান্ডে নেয়াকে অযৌক্তিক দাবি করে তার আইনজীবী বলছেন নারী ও অসুস্থ বিবেচনায় জামিন পাওয়ার যোগ্য ছিলেন পরী। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। সে অসুস্থ, দীর্ঘদিন রিমান্ডে ছিল এবং তার যে লাইফস্টাইল সেই লাইফস্টাইল অনুযায়ী সে এখানে থাকতে পারছে না। তার নিয়মিত ওষুধ নিতে হয় এবং সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। এদিনও আদালতে উপস্থিত ছিলেন তার নানা। পরীমণিকে দেখতে ভিড় ছিল আইনজীবী ও সাধারণ মানুষের। এজলাসে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় বিচারককেও। আদালতে পরীমণি আইনজীবীকে জানান কারাগারে কষ্টে আছেন তিনি। পরীমণি সাথে আমাদের কথা হয়েছে, সে বলেছে যে আমি থাকতে পারছি না, আমি অসুস্থ, আমি এইভাবে যে বেশি দিন থাকি আমার অবস্থা খুবই সংকটাপন্ন হতে পারে, আপনারা দয়া করে আমার একটা ব্যবস্থা করেন। রাষ্ট্রপক্ষ বলছে আগের রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে সে। নারী, অসুস্থ ও সামাজিক মর্যাদা কোনো বিবেচনাতেই এখনই জামিন পাওয়ার যোগ্য নন তিনি। আগে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে অনেক বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছে, এগুলো যাচাই বাছাই করা দরকার। প্লাস এই যে সে কিন্তু এখনো বলে নেই যে এই যে মাদকগুলি সে কোত্থেকে পেয়েছে। নতুন ধরনের যে ভয়াবহ মাদক এলএসডি এবং আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না। অতএব এখানে নারী বা পুরুষ সেটা বিভেদ করলে চলবে না। একদিনের রিমান্ড শেষে শনিবার আবারও পরীমণিকে আদালতে হাজির করার কথা রয়েছে। ওই দিন আবারও জামিন চাওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবীরা। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র্যাব। বাসা থেকে উদ্ধার করা হয় মদ, এলএসডি ও আইসের মতো মাদক। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট কারাগারে পাঠানো হয় পরীমণিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে করোনা টিকার জন্য কেন্দ্রে কেন্দ্রে ভিড়, হাহাকার, অন্যদিকে মূল্যবান টিকাও এখন মিলছে পাড়া মহল্লার ফার্মেসিতে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তদন্ত করে এই ঘটনার পেছনে কারা জড়িত তা বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর বিশেষজ্ঞদের মত ব্যবস্থাপনার সংকটেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে টিকা চোরা কারবারিদের ধরতে নজরদারি বাড়ানো হচ্ছে, খোঁজা হচ্ছে পাচারকারীদেরও। দেশে কোভিড টিকার ক্ষেত্রে দিনকে দিন বাড়ছে চাহিদা। নিবন্ধনের পরও SMS না পাওয়ার কারণে বাড়ছে প্রতীক্ষার প্রহর। কারণ ভান্ডারে টিকা স্বল্পতায় কৌশলগতভাবেই চালানো হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এর মধ্যে বুধবার রাতে দেশে সরকারি টিকা পাওয়া গেছে ফার্মেসিতে। গেল 7 মাস ধরে দেশে টিকা কার্যক্রম চললেও এই প্রথম ভ্যাকসিন বাইরে পাওয়ার নজির তৈরি হলো। খোদ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও এই ঘটনায় স্পষ্ট কিছু না জানিয়ে বলছেন তদন্ত করা হচ্ছে কারা ভ্যাকসিন স্টোরেজের বাইরে নিয়েছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই এটা ইনভেস্টিগেশন চলতেছে, তদন্ত কমিটি হচ্ছে, আমি যতটুকু জানি।
এদিকে দক্ষিণখানে ভ্যাকসিনের অবৈধ মজুদ পাওয়া নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও নড়েচড়ে বসছে। তাদের দাবি গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। টিকা যাতে কেউ এই ধরনের বিভিন্ন জায়গা থেকে চুরি করে বা অন্য কোনোভাবে বা ভেজাল টিকা কোথাও বিক্রি বাজারজাত করতে না পারে বা কোনো জায়গায় পুশ করতে না পারে, এই জন্য কিন্তু সারা ঢাকা শহরেই আমাদের নজরদারি অব্যাহত আছে। যদি এই ধরনের কোনো তথ্য আমরা পাই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নেব। তবে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা বিশ্লেষকদের দাবি, ব্যবস্থাপনায় ত্রুটি নাকি গাফিলতি সেটি দ্রুত উদ্ঘাটন করা জরুরি। এটা অবশ্যই আমাদের কিছু ল্যাপসেস, আমাদের দুর্বলতা স্টোরেজ ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে আছে। এটা যেন এরকমের জন্য পুনরাবৃত্তি না হয়, এই জন্য জরুরি ব্যবস্থা নেওয়া। দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেও টিকা না পাওয়া ব্যক্তি প্রায় 2.25 কোটি। অথচ দিনে প্রথম ডোজ দেওয়া হচ্ছে 2 লাখেরও কম। এ হারে টিকা দেওয়া হলে বর্তমানে নিবন্ধন করা সব ব্যক্তির প্রথম ডোজ নিশ্চিতেই সময় লেগে যাবে 3 মাসেরও বেশি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রাণহানি ও শনাক্তের হার কমছে। 24 ঘন্টায় রাজধানী বাদে সারা দেশে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 78 জন। সবচেয়ে বেশি 20 জন মারা গেছেন সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বোচ্চ শনাক্তের হার ফরিদপুরে 27.32%। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কিছুটা ক্ষান্ত হয়েছে প্রাণঘাতী ডেল্টা ভেরিয়েন্ট। গত কয়েকদিনে কমেছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। অনেক হাসপাতালের শয্যা ফাঁকা হওয়ায় করোনা ইউনিটের পরিসর ছোট করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে কাটেনি আইসিইউ সংকট। প্রতিদিন এই কিছু রোগী করে কমতেছে। আমরা আশা করছি যে আগামী 15-20 দিনের মধ্যে আরও রোগী ইনশাল্লাহ কমে যাবে এবং এই জন্য আমরা কিছু কিছু ওয়ার্ড যেটা করোনা ডেডিকেট করেছিলাম সেগুলোকে নর্মাল ওয়ার্ডে শিফট করব। করোনা ও উপসর্গে সিলেট মেডিকেলে সর্বাধিক 20 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার 26.77%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 9 জন মারা গেছেন। তাদের মধ্যে পাবনারই 5 জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 15.02%। এছাড়া 5 জন করে মারা গেছেন যশোর ও বগুড়ায়। মেডিকেলে আসার পর এখন যে চিকিৎসাগুলো পাওয়ার পর এখন মানুষ আতঙ্ক থেকে দূর হচ্ছে। ডাক্তার প্রেসক্রিপশনকে দিল, ওষুধ দিল, আবার বাসা নিয়ে চলে যাচ্ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। শনাক্তের হার 18.83%। আইসিইউতে আসলে তুলনামূলকভাবে একটু সিট সংখ্যা কম, রোগীর সংখ্যা অনেক বেশি। করোনা ও উপসর্গ নিয়ে 6 জন করে মারা গেছেন চট্টগ্রাম, কুমিল্লা ও চাঁদপুরে। শনাক্তের হার চট্টগ্রামে 13.43%। আইসিইউতে বলছে অনেক চেষ্টা করছে, নিতে পারি নাই। এবার এখন 8-10 ভিতরে মারা গেল। অক্সিজেন লাগে টাইমের তৈরি আছি, অক্সিজেন আছে প্রচুর, কিন্তু অক্সিজেন এক মিনিটে লেখলুম জানা। খুলনার হাসপাতালগুলোতে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এছাড়া বিভাগের সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলায় 2 জন করে মারা গেছেন। শনাক্ত ও মৃতের সংখ্যা কমেছে রংপুর বিভাগেও। গত 24 ঘন্টায় রংপুর মেডিকেলে 1 ও ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। টাঙ্গাইলে 4 ও ফরিদপুরে 2 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। ফরিদপুরে সর্বোচ্চ শনাক্তের হার 27.32%। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। ক্রমে অবনতির দিকে রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি। বেশি আক্রান্ত হচ্ছে 1 থেকে 5 বছরের শিশুরা। ঢাকা শিশু হাসপাতালের তথ্য অনুযায়ী গত 1 মাসে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণেরও বেশি। শতকরা প্রায় 90% রোগী রাজধানীর। রাজধানীর মধ্য পাইকপাড়ার 10 বছরের শিশু সিয়াম 6 দিন ধরে জ্বরে আক্রান্ত, সেই সাথে বমি। 3 দিন আগে ডেঙ্গু ধরা পড়লে ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। দ্রুতই তার রক্তের প্লাটিলেট কমে 23,000-এর নিচে নেমে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় আইসিইউতে। পেটটা ফুলে গেছে, পেটটা ব্যথা করতেছে। কালকে থেকে বলতেছে যে আইসিইউতে নিতে, মানে আমাদের পক্ষে সম্ভব হয় নাই, তো এই জন্য নিতে পারিনি। সিয়ামের মতো অনেক শিশুই এখন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে 1 থেকে 5 বছর বয়সী শিশুই বেশি। এদের অনেকেই জ্বরে আক্রান্ত হলে প্রথমে ভাইরাসজনিত জ্বর মনে করে দেরি করায় শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। ফার্টিলিটি একবার উঠানামা করতেছে, একদিনের মধ্যে হুট করে অনেক বাড়ে আবার কমে যায়। যদি জ্বরের সাথে কিছু ওয়ার্নিং সাইন আমরা বলি, যে বিপদ সংকেত, যেমন বাচ্চার পেটে ব্যথা, লুজ মোশন, বমি বা বাচ্চা খেতে পারছে না,
এমন যদি হয় বাচ্চাকে যেন দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে। প্রতি বছর বৃষ্টির সময় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ এই সময়টাতে নগর কর্তৃপক্ষের তৎপরতার পাশাপাশি সতর্ক থাকতে হবে জনগণকেও। সিটি কর্পোরেশনের কার্যক্রম, জনগণের সম্পৃক্ততা এবং মিডিয়ার ভূমিকা, এই সবগুলোই কিন্তু এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের চলমান থাকতে হবে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে রোগী ভর্তি হয়েছে 229 জন। এর মধ্যে শুধু আগস্টেই ভর্তির সংখ্যা 214 জন, আর মারা গেছে 5 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বহুল প্রতীক্ষিত মেট্রো রেলের 3 সেট ট্রেন এখন দিয়াবাড়ির ডিপোতে। আগের 2 সেট কোচের সঙ্গে আজ যুক্ত হয় জাপানের কাওয়াসাকি থেকে আসা আরও 1 সেট। এ দফায় 2 সেট ট্রেনের মোট 12টি কোচ আসলেও প্রথম দফায় তুরাগ তীরের জেটি থেকে আনলোডিং করা হয় 1 সেটের 6টি কোচ। কাল দ্বিতীয় সেটের বাকি 6টি কোচ নেওয়া হবে ডিপোতে। উত্তরার তুরাগ তীরের মেট্রো রেলের জেটি, যেখানে 4টি বার্জে একে একে আনলোডের অপেক্ষায় 2টি ট্রেন সেটের 12টি কোচ। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই শুরু হয় কোচগুলোর আনলোড প্রক্রিয়া। সতর্কতার সাথে ক্রেনে করে ধীরে ধীরে এক একটি কোচ তুলে আনা হয় ট্রেইলারে। অত্যন্ত স্পর্শকাতর এই কার্যক্রম সম্পন্ন করতে মেট্রো রেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল বাড়তি সতর্কতা, ছিল বাড়তি আয়োজন, নিরাপত্তা। 100% সেফটি এনশিওর হওয়ার পর আমরা এই ক্রেনগুলো লিফটিং করতেছি। লিফটিং এর মাধ্যমে ট্রেলারে ওয়াগন ওঠানো, ট্রেলারের মাধ্যমে হচ্ছে নিয়ে যাওয়া ডিপোর ভিতরে। তার ডিপোতে যাওয়ার আগে আমরা ট্রায়াল রান করে ট্রেলারের মাধ্যমে রোড ইন্সপেকশন করি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলছে স্বপ্নের মেট্রো রেলের কাজ। সেই স্বপ্নযাত্রায় আরেক ধাপ সফলতা, তৃতীয় ও চতুর্থ ট্রেন সেটের 12টি কোচের এই আনলোড প্রক্রিয়া। আনলোড শেষে উত্তরার ডিপোতে প্রতিটি কোচকেই প্রায় 19টি কারিগরি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এগুলোর ধাপগুলো নির্ধারিত করা এবং উইথ সেফটি এবং রিলেটেড টু সেফটি। এগুলো প্রথমে পারফরমেন্স টেস্ট করা হবে বিভিন্ন ট্রেনের, বিভিন্ন ইকুইপমেন্টের। তারপরে আমাদের আছে জয়েন্ট ইন্সপেকশন আছে, বিভিন্ন সিস্টেম ইন্সপেকশন আছে। কোচগুলো শক্ত করে বেঁধে ট্রেইলার যাত্রা করে উত্তরার মেট্রো রেলের ডিপোতে। প্রতিটি কোচ জেটি থেকে ডিপোতে পৌঁছে আবার নতুন একটি কোচ আনলোডে অংশ নিতে ট্রেইলারের লাগে অন্তত 1 ঘন্টা সময়। শুক্রবার বাকি ট্রেন সেটের 6টি বগি আনলোড করে নেওয়া হবে উত্তরার ডিপোতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। 22 বছর পর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ সহ একাধিক হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশনকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়। নাম পরিচয় গোপন করে জমির ব্যবসা করতেন রওশন। আমার বুকে এবং হাতে এই 2 জায়গায় লাগছে এবং বুলেট আমার হাতে এবং বুকে 2 জায়গাতেই আছে। চোখের সামনে নিজের বাবাকে হত্যার স্মৃতি এখনো জীবন্ত। 22 বছর পরও ভয়াবহ সেই স্মৃতি তারা করে ফারুককে। দিনে দুপুরে মেহেরপুর জেলার কাজীপুর উপজেলার চেয়ারম্যান আব্দুল বাকিয়ে হত্যা করে রওশন। ও এইভাবে 2 হাত দিয়ে পিস্তল ধরা ছিল, মোটরসাইকেলের পিছনে বসা। যখন গুলি করে দেয় তখন আব্বার এই ডাইন সাইডে লেগে বাম সাইড দিয়ে বেরিয়ে যায়। তখন আব্বা একটা ঝাঁকি দেয় আর আমি গাড়ি তখন সাইডে পুকুর ছিল, পানি ছিল, পানির মধ্যে নামাই দিই। সেই ঘটনায় রওশনকে ফাঁসির আদেশ দেন আদালত। শুধু চেয়ারম্যান বাকি নয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাসদের প্রতিষ্ঠা সভাপতি কাজী আরেফকেও হত্যা করে রওশন। 1999 সালের 16 ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করে জাসদ। কুষ্টিয়ার দৌলতপুরে আয়োজিত সমাবেশে ব্রাশ ফায়ার করে সন্ত্রাসীরাই। কাজী আরেফ সহ নিহত হন 5 জন। হত্যা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয় রওশনকে। র্যাব বলছে বুধবার রাজশাহী থেকে গ্রেফতার করা হয় একাধিক খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামিকে। ওই সময়টাতে চরমপন্থীদের একটা উৎপাত ছিল, চাঁদাবাজি ছিল, এগুলো প্রতিরোধে তারা কাজ করেছিলেন এবং এই তাদের যেই প্রতিরোধ এবং তাদের এই প্রতিরোধের কারণে এই রওশন সহ রওশনের যে একটি সন্ত্রাসী গ্রুপ ছিল, আপনারা দেখেছেন যে 9 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সে নিজের নাম পরিচয় গোপন করে রাজশাহীতে অবস্থান করলেও কুষ্টিয়া মেহেরপুরে নিয়মিত যোগাযোগ রাখত। সে আসলে রাজশাহীতে একটি গ্রামে এতদিন লুকিয়েছিল। সে উদয় মণ্ডল নামে একটি ভোটার আইডি কার্ড তৈরি করেছিল। সে এইভাবে তার পরিচয় গোপন করেছিল। তার নিজের ছেলে মেয়ের কাছেও সে কখনো এই হত্যার কথা সে কখনো বলেনি। র্যাব বলছে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে রওশন শুধু নিজের নামই নয়, তার বেশভূষাও পরিবর্তন করে অংশগ্রহণ করে। সাদিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 4.5 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। এই মুহূর্তে লাবণী পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল।
দীর্ঘ 4.5 মাস ধরে বন্ধ ছিল কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র, একই সঙ্গে সৈকতে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশে আর নিষেধাজ্ঞা নেই এবং পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও যে হোটেল মোটেল রয়েছে সেই হোটেল মোটেলগুলো 50% আসন ব্যবহার করে পর্যটক রাখা যাবে, সেই নির্দেশনার প্রেক্ষিতে আজ থেকে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি সৈকত শহর কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে। তবে সবাই ঢাকা, চট্টগ্রাম কিংবা রাজশাহী, খুলনা এই অঞ্চলের মানুষজন আমরা দেখতে পেয়েছি। এখন যেহেতু বিকেলও পর্যটকের চাপটা আর একটু বেড়েছে, যার কারণ হচ্ছে স্থানীয় দর্শনার্থীরাও এসে ভিড় করেছেন। সেহেতু সব কিছু মিলিয়ে এখন পর্যটকের যে পয়েন্টগুলো রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক। এখনো পর্যন্ত তারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা এখনো পর্যন্ত পানিতে আনন্দে মেতে উঠেছেন। তারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা গা ভিজাচ্ছেন। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি বালিয়াড়িতে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যদি বলতে হয় যে করোনা পরিস্থিতির কারণে যে পয়েন্টগুলো রয়েছে সেসব পয়েন্টগুলোতে আমরা দেখতে পেয়েছি ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে অন্যান্য সংস্থাগুলো মাইকিং করছে এবং যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে মাস্ক বিতরণ করছেন। তবে পুরো একটি বিষয় হচ্ছে যে করোনা পরিস্থিতির জন্য যে স্বাস্থ্যবিধিকা মাস্ক ব্যবহার, এটা আমরা দেখছি যারা আসছেন তারা ব্যবহার করছেন। তবে জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন যারা করোনা পরিস্থিতির যে নির্দেশনা বিধিনিষেধ মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো তাজনি, এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 19 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস এবং আমিনুল ইসলাম বিপ্লব। ইনজুরি পুরোপুরি ঠিক না হওয়ায় দলে রাখা হয়নি তামিম ইকবালকে। পারিবারিক কারণে জিম্বাবুয়ে সিরিজের মাঝ পথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। এরপর ঘরের মাঠে মিস করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও। পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলেনি লিটনও। তাছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন আমিনুল ইসলাম বিপ্লব। দলের বাকি সদস্যরা ছিলেন গেল অস্ট্রেলিয়া সিরিজে। তারা হলেন অধিনায়ক মাহমুদুল্লাহ, সাকিব, সৌম্য, সৈকত, আফিফ, নাইম, সোহান, শামীম, রুবেল, তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিন, শরীফুল, তাইজুল, মাহিদি এবং নাসুম আহমেদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেছেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। নেওয়া হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামের বাড়ি। রাতে হাটহাজারী মাদ্রাসায় জানাজা শেষে দাফন। আদালত থেকে হাজতে নেয়ার সময় টানা হ্যাচড়ায় পড়ে গেলেন চিত্রনায়িকা পরিমণি। দেয়া হয়নি জামিন, মাদক মামলায় আবারও একদিনের রিমান্ডে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।